অর্থনীতি শুধু কিছু সংখ্যা, সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়, অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের মানুষের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। তাই অর্থনীতির আলোচনা যতই জটিল মনে হোক না কেন, এর প্রভাব আছে আমাদের ব্যক্তি জীবনে। অর্থনীতির কঠিন আলাপকে সহজ ভাষায় বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির সৌজন্যে বাণিজ্য সংলাপ। আপনাদের সাথে আছি আমি রিয়াজ সাজান। শুরুতেই দেখে নিচ্ছি আজ যা থাকছে। দূর করতে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, নিবন্ধিত প্রার্থীদের ট্রেনিং ও চাকরির সুযোগ। মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত করার দাবি, 25টি এজেন্সিকে একচেটিয়া নিয়োগ ব্যবস্থার সুযোগ দেওয়ার অভিযোগ। এছাড়া থাকছে ব্যবসা বাণিজ্যের নানা বিশ্লেষণ। আর এই পুরোটা সময় জুড়ে আজ আমাদের সাথে আছেন এনএসকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল করিম। জনাব নাজমুল করিম, স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল ওয়ানকে। এবং আপনি আছেন, আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, আমি প্রতিবেদনটা দেখে আপনার কাছে আলোচনায় ফিরছি। বেকারত্ব কমিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টিতে জেলা ও উপজেলায় পর্যায়ে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। নিবন্ধিত প্রার্থীদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্যপদে চাকরির সুযোগ তৈরি করা হবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। আর দক্ষতার ঘাটতি থাকলে দেওয়া হবে প্রয়োজনীয় প্রশিক্ষণ। সনদ আছে, দক্ষতাও আছে, কিন্তু চাকরি নেই। একের পর এক প্রতিষ্ঠানে আবেদন করেও মিলছে না কাঙ্ক্ষিত সুযোগ। দেশের চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়লেও অনেক তরুণের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত চাকরি পাওয়া কঠিন। অন্যদিকে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোও রয়েছে দক্ষ জনবলের চাহিদা। এই দুইয়ের মধ্যে সমন্বয় করতেই জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর পরিকল্পনা সরকারের। প্রস্তাবিত ব্যবস্থায় চাকরি প্রার্থীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার তথ্য নিবন্ধন করতে পারবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে। বেকার মানুষের জন্য একটু ভালো হবে এবং যারা পড়াশোনা করতেছে তাদের জন্য ভালো হবে এবং তারা আত্মকর্মসংস্থানের একটা সুযোগ পাবে। সরকার যদি এই বিষয়ে আপনার চালু করে তাহলে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে হবে না। এক জায়গায় আমরা কাগজটা জমা দিয়ে ওই জায়গায় চাকরি পেয়ে যাব। আমরা আসলে চাই জবটা যত ইজিলি হোক। তো এই সেক্টরটা আসলে বেসরকারি কোনো এজেন্সি না হয়ে এইটা যদি হয় সরকারি কোনো মাধ্যম, তাহলে 100% এটা ওয়ার্কফুল হবে এই জেনারেশনের জন্য। বিভিন্ন কোম্পানির মাধ্যমে যার যেই লোকটা দরকার, যেই স্কিলের লোকটা দরকার, এই লোকগুলো তারা এখান থেকে নিলে আমাদের এই বিভিন্ন কোম্পানিতে সিভি দেওয়ার হয়রানিটা হচ্ছে না। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিবন্ধিত প্রার্থীদের মেধা ও দক্ষতার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগে সহায়তা করা হবে। আর যাদের দক্ষতার ঘাটতি রয়েছে তাদের পাঠানো হবে উপযুক্ত প্রশিক্ষণ কেন্দ্রে। এরই মধ্যে যার কর্মপরিকল্পনা ও নীতিমালা তৈরির কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে এটা যথাযথভাবে যেটুকু আসে নাই ওইটুকুকে ঠিক করার জন্য তারা এই স্কিল ডেভেলপমেন্টের কাজ করবে। এসএসসি, এইচএসসি পাস করেছে, এদের শ্রমবাজারে কোন ধরনের দক্ষতা বৃদ্ধি করলে আমাদের জাতীয় উৎপাদনশীলতায় এবং আমাদের এই জব মার্কেটে এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ির চাহিদাটা মোটামুটি কাছাকাছি চলে আসবে। এটা ট্রেড, কমার্স এবং ইন্ডাস্ট্রিতে এই সমস্ত এমপ্লয়ি অধিকতর অবদান রাখতে পারবে। অর্থনীতিবিদদের মতে উদ্যোগটি সফল করতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণও জরুরি। যারা সত্যিকারের মেধাবী যোগ্য, তো তারা কিন্তু তথ্যও পান না যে আসলে কোথায় চাকরি আছে বা কাজের সুযোগ আছে। যারা চাকরি প্রার্থী তাদের যে দক্ষতা, যোগ্যতা সেগুলো কি আছে সেটা সম্পর্কে কিন্তু এমপ্লয়াররা জানেন না। এই সমস্যাটা দূর করার জন্যই সরকারি উদ্যোগটা নিয়েছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। করব কাজ, করব দেশ নীতির আওতায় তরুণদের ভবিষ্যতের কথা ভেবে এর আগেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বিষয়টি নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছিল বিএনপি সরকার। স্বপ্না স্মৃতি, ওয়ান বিজনেস, ঢাকা। দেখছিলাম প্রতিবেদন করব কাজ গর্ব দেশ। এই যে স্লোগানটি বর্তমান সরকার শুরুতেই দিয়েছে, তারই বাস্তব রূপ হিসেবে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করতে চাচ্ছেন তারা। আমরা আলোচনায় ফিরবো। আছেন এনএসকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ চ্যানেল ওয়ানকে। জি, আমরা একটা প্রতিবেদন দেখলাম যেখানে আমরা দেখলাম যে বলা হলো যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নামে একটা প্ল্যাটফর্ম করা হবে। এটা হচ্ছে জেলা এবং উপজেলা পর্যায়ে। এখানে বিষয়টা হচ্ছে যারা বেকার বা যারা তরুণরা রয়েছে তারা এখানে
আবেদন করতে পারবে এবং তাদের কি দক্ষতা বা যোগ্যতা আছে সেই আবেদন ফর্মে সেখানে সেটি তালিকাভুক্ত থাকবে। এখানে কোনো ঘাটতি থাকলে, ট্রেনিংয়ের অভাব থাকলে সরকার সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করবে এবং এই প্ল্যাটফর্ম থেকে যার শ্রমবাজারের লোক প্রয়োজন তিনি এই প্ল্যাটফর্ম যাচাই করে কে কোন বিষয়ে ভালো সেটার একটা ইয়ে করে সে চাইলে তার প্রতিষ্ঠানে নিতে পারবে, একটা প্ল্যাটফর্ম, ওয়ান স্টপ। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা হচ্ছে বর্তমান সরকারের একটা ইশতেহার, এটা একটা বৃহৎ পরিকল্পনা। মাননীয় প্রধানমন্ত্রী যে 1 কোটি জব প্লেসমেন্টের যে বিষয়টা উনি নিয়ে আসছে, এটা সম্ভব যদি এই স্টেপে জব প্লেসমেন্ট যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে যায়। দেখেন এখানে 3টা পার্ট, একটা হচ্ছে যারা জব করবে, আরেকটা হচ্ছে যে প্রতিষ্ঠানে করবে, আরেকটা হচ্ছে যারা দক্ষ তৈরি করবে। টোটাল তো 3টা ডিপার্টমেন্ট। জেলা এবং উপজেলায় আমরা যদি গভর্নমেন্ট যদি নির্ধারণ করে কোন জেলায় কোন জব প্লেসমেন্টটা দিবে, এটা হচ্ছে প্রথম পার্ট। যেমন উপকূলীয় অঞ্চল এবং পাহাড়ি অঞ্চল, এটা হচ্ছে আপনাকে দিতে হবে ওই জায়গাটাকে আপনি ইন্ডাস্ট্রিয়াল জব প্লেসমেন্ট দিলে হবে না, ওখানে দিতে হবে ট্যুরিজমের উপরে, এটার উপরে তাদেরকে ট্রেন আপ করতে হবে। যাদের হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি, কালিনারি, এটার উপরে ওই সেক্টরগুলোকে আপনি ডেভেলপমেন্ট করতে হবে। এটা হলো আমার দৃষ্টিভঙ্গি। আপনি বলতে চাচ্ছেন যে এক এক জেলার তার উপযোগিতা অনুযায়ী এক এক ধরনের ট্রেনিং কার্যক্রম জি, দিতে হবে। আপনি উপকূলীয় অঞ্চলে যেখানে সমুদ্র, সি বিচ অঞ্চলে, ওখানে তো আপনি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং দেওয়ার দরকার নাই, ওখানে দিতে হবে হোটেল ম্যানেজমেন্টের উপরে, ফুড অ্যান্ড বেভারেজের উপরে, কালিনারির উপরে, এবং যে সমস্ত ট্যুরিস্টরা আসবে তাদেরকে কীভাবে রিসিভ করবে, ট্যুর গাইডের উপরে। যেখানে পাহাড়ি অঞ্চল ওখানে, আর যেখানে শিল্প ইন্ডাস্ট্রি, নারায়ণগঞ্জ, আমার যে শিল্প অঞ্চলগুলো, ওখানে ইন্ডাস্ট্রিয়ালের উপরে তাদেরকে ট্রেন আপ করলে তাহলে যে আমরা এখানে সাকসেসফুল হব, এটা হলো আমার দৃষ্টিভঙ্গি। আর আরেকটা হচ্ছে যেই সেক্টরে, যেই এরিয়াটা, যে অঞ্চলে যারা বিদেশে জব প্লেসমেন্টের জন্য যায়, বিশেষ করে বৃহত্তম নোয়াখালী, কুমিল্লা অথবা চট্টগ্রাম, এই অঞ্চলগুলো হচ্ছে তারা বিদেশে জব প্লেসমেন্টের জন্য যায়। তো ওখানে যদি আপনি ফরেন জব প্লেসমেন্টের জন্য ট্রেনিং করানো হয়, এই আমাদের যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের উপরে যদি ওখানে ডাটাবেসটা তৈরি করা হয়, তাহলে আমাদের জন্য হবে কল্যাণকর। আর আমাদের যে গাজীপুর, সাভার, আশুলিয়া, এই অঞ্চলে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। আবার কোনো অঞ্চলে এগ্রিকালচার এবং খামার ভিত্তিক হতে পারে, নানান ধরনের। রাজশাহী অঞ্চল, রংপুর অঞ্চল হচ্ছে এগ্রো বেজের উপর আমাদের জব প্লেসমেন্টটা দরকার। কিন্তু আমাদের দেশে কি এই মানের ট্রেনিং সেন্টার আছে যেখানে জেলা উপজেলায় আসলে তাহলে আমার ট্রেনিং সেন্টার থাকতে হবে, বা মানসম্মত শুধু করলেই হবে না, সেইটার ব্যবস্থা কি আমাদের এখানে আছে কি? দেখেন আমাদের এই সরকারের যেটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে প্রায় 110টার উপরে ট্রেনিং ইনস্টিটিউট আছে। আর আমাদের প্রাইভেট সেক্টরে প্রায় 2000-এর উপরে আছে, যেটা এনএসডি এর অধীনস্থ। বিষয়টা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা যে কোনো ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানে যদি আমরা কাউকে জব প্লেসমেন্টের জন্য আমরা সার্টিফিকেটের দিকে তাকাই, সার্টিফিকেট দিয়ে যদি কোনো ফরেন বায়ার আমাদের দেশে আসে, ওখানে যদি 500 লোক আমরা অ্যাটেন্ড করাই, 5 জন ওখানে টিকে না তাদের সাথে। তার যে প্রতিষ্ঠান থেকে সে ট্রেনিংটা কমপ্লিট করছে, ওখানে তার যারা অ্যাসেসর, যিনি ট্রেনিং নিচ্ছে আর যাদেরকে দিচ্ছে, সেই ফরেন যে ইন্টারন্যাশনালি কারিকুলাম অনুযায়ী হচ্ছে না আমাদের দেশে। আর এখন তাহলে কি করা যায়? আপনি বলছেন যে 500 জন অ্যাটেন্ড করলে 5 জনও টেকে না, তাহলে তো আমাদের এই ট্রেনিং বা এই ধরনের জিনিসগুলোর উপরে একটা সিলেবাস করা উচিত, বা একটা আমাদের মান ঠিক করে দেওয়া উচিত। আমাদের সিলেবাসটা আছে, বাট আমাদের ফরেন ট্রেনার নাই। ফরেন ট্রেনার বলতে আমি আপনাকে যেটা বোঝাই, ওই মানের ট্রেনার আমাদের খুবই সীমিত আছে আমাদের দেশে। আমরা তো দেখি যে দীর্ঘদিন ধরে দেশে বিনিয়োগও খুব বেশি হচ্ছে না, সেখানে সরকার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মতো একটা উদ্যোগ নিচ্ছে, যেখানে আবার যাদের লোকবল প্রয়োজন তারা সেখানে খুঁজবে। বিনিয়োগ না হলে তাহলে এই চাকরির জায়গাটা, ক্ষেত্রটা কিভাবে খুলবে? দেখেন সমস্যা কিন্তু এক জায়গায়, আপনি সে কোথায় ট্রেনিং নিচ্ছে, তার প্রতিষ্ঠানটা কি, তার সিএস যেটা কারিকুলামটা সেটা ঠিক আছে, বাট তার যে ইনফ্রাস্ট্রাকচারটা, যেভাবে সে ট্রেনিংটা কমপ্লিট করবে, ওটা যদি ল্যাবটা যদি ঠিক না থাকে, তাহলে তো তার কখনোই ফরেনাররা তাদেরকে নেবে না। আমাদের দেশের সমস্যা হচ্ছে বিদেশি বিনিয়োগ কেন আসে না। বিদেশিরা যখন বাংলাদেশে আসার পরে সে তার চাহিদা অনুযায়ী কর্মী পায় না।
আপনি দেখেন বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে, তারা বিদেশ থেকে তাদের এমপ্লয় নিয়ে এসে বাংলাদেশে তারা জব দেয়। আর অথচ আমরা কোথায় যাচ্ছি? আমরা আমাদের বাজারে আমরা শুধুমাত্র কিছু দেশে যাই যেখানে কোনো ইন্টারন্যাশনালি কোনো কারিকুলাম। এখানে কি এই যে দক্ষতা তৈরির ব্যাপারটা কি আসলে স্কুল কলেজ পর্যায় থেকেই শুরু হতে পারে কিনা? আমরা আমাদের পড়াশোনা শেষ করে আবার কেন নতুন করে শেখার জন্য একটা কারিকুলামে ভর্তি হব? মানে এইটা কি কোনোভাবে আমাদের শিক্ষার সাথে জড়িত করে দেওয়া যায় কিনা? এই এটা কারিগরি শিক্ষা ব্যবস্থা তো বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে এবং আগেও ছিল, বর্তমানে আছে। তো আমার সাজেশন হবে এই কারিগরি শিক্ষা ব্যবস্থার যদি শুধু ব্যবস্থা থাকলে হবে না, সেখানে মান ঠিক থাকতে হবে। যদি মান ঠিক থাকে এবং এখানকার যারা বিশেষ করে যে সমস্ত প্রতিষ্ঠানগুলা স্কুল কলেজ পর্যায়ে দিলে এটা আসবে না। এটা কারিগরিক ব্যবস্থা এসএসসি পাস করার পরে আসতে পারে। আপনি বারবারই বলছেন যে আসলে যেভাবে দক্ষতা তৈরি করা যাবে সেই ধরনের ইনস্টিটিউশনের খুব অভাব রয়েছে। তাহলে সরকার যে উদ্যোগ নিচ্ছে, এই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে বিষয়টি উদ্যোগ নিচ্ছে, এটা কি মানে এটা বাস্তবায়নের তো একটা রোড ম্যাপ থাকতে হবে। আপনার দৃষ্টিতে কি রোড ম্যাপ থাকা উচিত? সরকারের উদ্যোগটা হচ্ছে খুবই ভালো। এখানে দুইটা পার্ট আছে। এটা তো জেলা উপজেলা পর্যায়ে এবং থানা, জেলা উপজেলা পর্যায়ে। এখানে এই সার্ভারের ভিতরে এমন বহু আমাদের স্টুডেন্ট আছে যারা বিদেশ থেকে কাজ শিখে আসছে অথবা কাজ কমপ্লিট, তার এক্সপিরিয়েন্স আছে। আজকে তার সিভিটা কোথায় জমা দিবে সেই সুযোগ নাই। এখানে আমাদের একটা প্লাস পয়েন্ট, তারা এই সার্ভারে যদি এন্ট্রি থাকে তাহলে তার ডাটাবেজে তার নামটা চলে আসবে। এগুলো একটা পার্ট। বাট নতুনভাবে যদি কেউ ট্রেন আপ করতে হয়, তাকে অবশ্যই আপনি যদি শিল্প বিপ্লব ঘটাইতে চান, আপনাকে ফরেন ট্রেনার এবং বিদেশিদের দক্ষতা নিয়ে আপনি কাজ করতে হবে। বিদেশি তাদের কারিকুলামে আমাদের কাজ করতে হবে। জি, আপনি বলছেন যে বিদেশিদের কারিকুলাম কি, তাদের দক্ষতার নিয়ে কি, এটা তো শুধু প্রবাসীদের জন্য, কিন্তু তার বাইরে আপনি বলছেন যে স্থানীয়দের জন্য অঞ্চল ভেদে আলাদা আলাদা ট্রেনিং হতে পারে এবং তার বাইরেও আসলে প্রতিটা মানুষ কিন্তু একটা আলাদা ধরনের দক্ষতা নিয়ে গড়ে ওঠে। তার আসলে কোন জায়গায় দক্ষতা, মানে যেহেতু প্রতিটা মানুষ ইউনিক, সেইটা আসলে স্কুল জীবন থেকেই একটা ব্যবস্থা থাকা উচিত যে ফাইন্ড আউট করে ফেলা আসলে তাকে তার কোন জায়গায় আসলে কাজ করা যেতে পারে। এবং আপনি বলছিলেন কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। সরকারের এটি রাজনৈতিক ইশতেহারের মধ্যে ছিল, আমরা যতটুকু জানি। তিনি সরকারের যে 33 দফা ছিল সেখান থেকেই বলা হয়েছিল যে চাকরির জন্য এইটা করা হবে এবং এক কোটি জনগণকে চাকরির একটা কমিটমেন্ট সরকারের আছে। আপনার কাছে মনে হয় যে এই পদ্ধতিতে 1 কোটি জনগণকে চাকরি দেওয়ার সুযোগ হবে, বা এইভাবে আমার এই ধরনের পরিবেশ এখন তৈরি হয়েছে, অথবা তৈরি করতে হলে কি করতে হবে? সরকারের যে উদ্যোগ, সেটা 1 কোটি জনগণ এই কারিকুলামের আন্ডারে যদি এমপ্লয়মেন্ট অ্যাক্সেসের মাধ্যমে যায় তাহলে সম্ভব। কিন্তু এখানে কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে যারা এটাকে পরিচালনা করবে, যারা সার্ভে করবে, তাদের এক্সপার্ট হইতে হবে। কিভাবে? আপনি জেলা উপজেলায় আমাদের যে সমস্ত আপনি দেখেন সব বেকার, তো বেকারত্ব দূর করতে হইলে অনেক কিন্তু আমাদের স্কিল ওয়ার্কার আছে। তো তারা যাতে এই ডাটাবেজে যদি সঠিকভাবে ডাটাবেজটা মেনটেন করা হয়, তাহলে অনেক আমাদের এমপ্লয় আছে, তারা এখানে সার্ভারে থাকবে। এবং 1 কোটি যে বিষয়টা, এটা হচ্ছে নতুনদেরকে ট্রেনিং করাতে হবে। নতুনদের পর আপনি নতুন করে ট্রেনিংয়ের কথা বলছেন এবং আপনি বলছেন যে সরকারের একটা রোড ম্যাপ থাকা উচিত এবং আপনি বলছেন যে মানসম্মত আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্রেনিং সেন্টার থাকা উচিত। আপনি আছেন, আমরা একটা বিরতি যাচ্ছি। দর্শক, আলোচনা করছিলাম আমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেটি সরকারের উদ্যোগ নিয়েছে সেই প্রসঙ্গে একটা বিরতি নিচ্ছি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি, সাথে থাকার জন্য ধন্যবাদ। বাণিজ্য সংলাপে মালয়েশিয়ার শ্রম বাজারে সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা। বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, মানুষের শ্রমবাজার বন্ধ করার পক্ষে নন তারা, তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণে নয়, সকল বৈধ রিক্রুটিং এজেন্সির সমান অংশগ্রহণের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারটি খোলা হোক। সংগঠনের নেতারা অভিযোগ করেন, আবারও মাত্র 25টি এজেন্সিকে কেন্দ্র করে একচেটিয়া নিয়োগ ব্যবস্থা তৈরির চেষ্টা চলছে। তালিকায় অন্তর্ভুক্তের জন্য 5 মিলিয়ন রিঙ্গিত বা প্রায় 17 কোটি টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। কর্মীর প্রতি 5,000 রিঙ্গিত সিন্ডিকেট
ফি আদায়ের পরিকল্পনার অভিযোগও উঠেছে। এমন বাস্তবতায় কর্মী প্রেরণকারী নেপাল সহ অন্যান্য সোর্স কান্ট্রির মাধ্যমে বাংলাদেশের সকল বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দিতে হবে। ফিরছি আলোচনায় আছেন এনএসকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম। আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা দেখলাম যে আসলে মালয়েশিয়ার বাজারে রিক্রুটিং এজেন্সিরা তারা দাবি করছে এক ধরনের সিন্ডিকেট হচ্ছে, 25টি কোম্পানিকে ঘিরে এই সিন্ডিকেটটা হচ্ছে এবং তারা বলছে একটা বড় একটা অ্যামাউন্ট চাওয়া হচ্ছে যদি শ্রমিক পাঠাতে চায়। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? এবং এটা তো আমাদের ক্ষেত্রে হয়, বিশেষ করে এই শ্রম বাজারে এই ধরনের সিন্ডিকেটের জন্য অনেকেই ব্যবসা করতে পারছে না, কি বলবেন? দেখুন, মালয়েশিয়া গত বছর আমাদেরকে একটা রিকোয়ারমেন্ট দিয়েছে। তারা বলছে যাদের যে সমস্ত বৈধ রিক্রুটিং এজেন্সি তাদের এই 10,000 স্কোয়ার ফিটের অফিস ফ্লোর থাকতে হবে। আমাদের মন্ত্রণালয় আমাদেরকে চিঠি দিয়েছে। আর তাদের বৈধ ট্রেনিং ইনস্টিটিউট থাকতে হবে। এটা মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে এরকম একটা রিকোয়ারমেন্ট দিছে। আমাদের প্রত্যেকটা বাইরার যারা মেম্বার, আমাদের প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সির মালিকদেরকে আমাদের মিনিস্ট্রি থেকে চিঠি দিয়েছে, আপনাদের কার কি সক্ষমতা, এই সক্ষমতার সাথে আপনি কি আছেন কি না, আপনাদের সব ডকুমেন্টগুলো আমাদেরকে দেন। তা আমরা আমাদের সাবমিশন করে দিয়েছি। এই ক্ষেত্রে আমরা আসলে শুধু বিষয়টাকে সিন্ডিকেট বলে এই বাজারটা আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। দেখুন, সক্ষমতা তারা বলছে আপনি কি দক্ষ জনশক্তি পাঠাতে পারবেন কি না, এই কারণে বলছে যাদের ট্রেনিং ইনস্টিটিউট এবং রিক্রুটিং লাইসেন্স আছে তাদের ডাটা দেওয়ার জন্য। এখন গভর্নমেন্ট এবং মিনিস্ট্রি চিন্তা করব কার সক্ষমতা আছে। আমাদের সকলেরই ইন্টারভিউ নিছে যারা সাবমিশন করছে পেপারস মিনিস্ট্রি থেকে। এটার দায়িত্ব দুই দেশের সরকারের, মালয়েশিয়ান সরকারের কি চাহিদা এবং বাংলাদেশ সরকারের কাছে কি রিকোয়ারমেন্ট। এখানে 5 থেকে 6 লক্ষ কর্মী যাবে, তো তাদেরকে তো আমরা তাদের সেফটি অ্যান্ড ইকুইপমেন্ট থেকে শুরু করে তাদেরকে দক্ষ করে দিতে হবে। এখানে বলা হচ্ছে যে 5 মিলিয়ন রিঙ্গিত বা 17 কোটি টাকা দাবি করছে এখানে এই তালিকাভুক্ত। এটা তো ঘুষ টাইপের নাকি? এটা হচ্ছে যারা সিন্ডিকেট নিয়ে অতীতে কাজ করছে বিগত সরকারের আমলে, তখন এরকম কিছু সিস্টেম ছিল। বর্তমান সরকার তো এরকম কোনো চিন্তাধারা করে না আমার কাছে মনে করে না। মানে এখন কি এই অভিযোগটা তাহলে ভুল? এই অভিযোগটা তো আসলে আইডিয়া করে সবাই কথা বলে। আপনি জানেন আমাদের দেশের সিস্টেম হচ্ছে আইডিয়ার উপরে, অনুমান নির্ভরের উপরে কথা বলবে। কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্ট যে রিকোয়ারমেন্টস আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি যাদের লাইসেন্স, যার সক্ষমতা থাকবে, আমার যদি থাকে আমাকে দিবে, আমার যদি না থাকে আমার দরকার নাই। অন্য আমার যে কোনো কলিগের যদি থাকে, আমার কথা হচ্ছে এই দেশ থেকে শ্রমবাজার উন্মুক্ত হোক। আমার দায়িত্ব থাকবে শ্রমবাজারটা চলে যাক এবং মানসম্মতভাবে। আপনি দেখেন জাপান মাত্র 20টা লাইসেন্স কাজ করে, অথচ জাপান ডাকতেছে 5 লক্ষ কর্মী নিবে আমাদের কাছ থেকে 30 সাল পর্যন্ত। আমরা প্রতি বছর 5,000 কর্মী পাঠাইতে পারি না জাপান। এর কারণ কি? আমরা তাদেরকে দক্ষতা দিতে পারি না। ল্যাঙ্গুয়েজ, শুধু ল্যাঙ্গুয়েজ নয়, ল্যাঙ্গুয়েজের সাথে তার স্কিল, ওই বাজারটা পড়ে আছে, আমরা কাজ করতে পারি না শুধুমাত্র আমাদের দক্ষতা না থাকার কারণে। আপনি সিঙ্গাপুরে তো সেই একই অবস্থা, আপনি 10 থেকে 15টা লাইসেন্স কাজ করে কেন? ওখানে তো এই সমস্ত কথা হয় না। অথচ সৌদি আরবে প্রতি বছর বিএমইটির তথ্য অনুযায়ী আমাদের 6 লক্ষ কর্মী যায় মিডল ইস্টে, সৌদি আরবে। এখন সিন্ডিকেটের বিষয়টা এটা অতীতে হওয়ার কারণে এখন সবাই একটু ভয়ে আছে এরকম কোনো সিন্ডিকেট হচ্ছে কি না। কিন্তু আমার সাজেশন হচ্ছে আমরা কিভাবে দক্ষ জনশক্তি পাঠাইতে পারবো এবং যাদের যোগ্যতা আছে, যে সমস্ত প্রতিষ্ঠানের যোগ্যতা আছে তারা পাঠাক, এটা হলো আমার সাজেশন। বাট বাজারটা উন্মুক্ত হোক। জি, আপনি বলছিলেন তার মানে হচ্ছে যে এখানে আপনি যোগ্যতার কথা বলছেন যে রিক্রুটিং এজেন্সি হলেই হবে না, তারও একটা নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে, তার ট্রেনিং সেন্টার থাকতে হবে এবং এটা একটা মান আসলে মালয়েশিয়া থেকেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। মালয়েশিয়া নির্ধারণ করেছে, সৌদি বা মধ্যপ্রাচ্যে এই ধরনের কোনো মান নির্ধারণ করা নাই। হ্যাঁ, সৌদি আরবের গত 1 বছর থেকে এই নির্ধারণ করে দিয়েছে তাকে দক্ষ হয়ে, তার যার পেশা অনুযায়ী তার দক্ষ হয়ে আসতে হবে। সেটা তো শ্রমিকের ক্ষেত্রে, কিন্তু রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে এই ধরনের কোনো। সৌদি আরবে আপনি যদি কাজ করতে হয় আপনার লাইসেন্সে অবশ্যই সৌদি এম্বাসির অনুমোদন লাগে। সৌদি এম্বাসির অনুমোদন ছাড়া ওখানেও আপনি কাজ করতে পারবেন না। আরও কিছু দেশ আছে, কুয়েত আছে, তাদের অনুমোদন, সিঙ্গাপুরের আলাদা পারমিশন আছে, জাপানের আলাদা রিকোয়ারমেন্ট আছে, তাদের জাপানে অফিস থাকতে হবে,
এই দেশে ট্রেনিং ইনস্টিটিউট থাকতে হবে, তারপর 2 দেশ মিলিয়ে আপনাকে অনুমোদন দিবে। তো তারপর এত অনুমোদনের ব্যাপার থাকলেও তারপরে আমরা এই ধরনের রিক্রুটিং এজেন্সির মধ্যে নানা ধরনের সংকট তাহলে কিভাবে দেখি? ওটা সংকটটা ওটাই, যেখানে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের কর্মী দিতে পারি না। না, সেটা তো কর্মীর ক্ষেত্রে। আমরা তো অনেক প্রতিষ্ঠানকে দেখি যে মানসম্মত কর্মী দেয় না, তাদের কি বলে, তারা এক ধরনের কথা দিয়ে আরেক ধরনের কাজ করে। এই ধরনের অনেক সংকট তো আমরা দেখি। এই ধরনের সংকটটা বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে হয়। সৌদি আরবের ক্ষেত্রে 2টা কারণে হয়। এই সংকটটার সমাধান হচ্ছে আমরা যে সমস্ত কর্মীগুলো আমরা পাঠাই, সে নিজে ওখানে গিয়ে আর এই ব্যবসার সাথে সম্পৃক্ত হয়। আমাদের সবচেয়ে বড় প্রবলেম, আমাদের এই আইনটা না থাকার কারণে, ধরেন আপনি নেপালের, ফিলিপিন, তারা কোনো কর্মী যদি কোনো দেশে যে জব করতে যায়, তারা ওই জবেই থাকে। আর বাংলাদেশ থেকে কোনো কর্মী যদি ইউরোপ অথবা মিডল ইস্ট যে কোনো জায়গায় যায় আমাদের অফিসের মাধ্যমে, সে নিজে গিয়ে ওই ব্যবসার সাথে সম্পৃক্ত হয়। এই কারণে তো দুর্ঘটনাটা হয়। আপনি বলছেন যে এখানে যারা শ্রমবাজারে যাচ্ছে তারা আসলে তাদের নিজে যেই শ্রমের কারণে যাচ্ছে সেটি না করে অন্য কাজ করে এবং নানা ধরনের সংকট তৈরি হয়। এই যে এখানে আমরা জানি যে শ্রমবাজারে যে এজেন্সিগুলো আছে, নানা ধরনের সংকট এই খাতগুলোর মধ্যে রয়েছে। অনেক নাম না জানা প্রতিষ্ঠান রয়েছে, অনেকে অনেক টাকা মেরে দিচ্ছে, এই ধরনের অনেক ঘটনা অহরহ হয়ে থাকে। এখানে নীতিমালাগুলা, ক্রাইটেরিয়াগুলোকে আরো স্ট্রং করা যায় কিনা, যায় না সরকারের পক্ষ থেকে এটাকে আরেকটু? এটা আমার সাজেশন হচ্ছে, বর্তমান সরকার যদি এই নীতিমালাটা, আগে এরকম ছিল না, তো বিগত দিনে এই প্রবলেমটা হয়ে আসছে। এই নীতিমালাটা যদি যার লাইসেন্সের মাধ্যমে যাবে তাকেই জবাবদিহি করতে হবে, তাহলে কিন্তু আমরা বিশেষ করে বিভিন্ন লাইসেন্সের মালিকদের সাথে এই ঝামেলাগুলো কম হয় কার সাথে? দালালদের সাথে। আমি যে আপনাকে বললাম, আমি একটা কর্মী পাঠাইলাম, সে আমার কথা কিছু চাটুকারি কিছু বিজ্ঞাপন দেয় দালালরা। তার যদি জব হয়, মানে তার যদি জব হয় 5 স্টার হোটেলে, তাকে ভুল তথ্য দিয়ে তার কাছ থেকে পাসপোর্ট টাকা নিয়ে তারা চলে যায়। কিন্তু এটা অর্থাৎ আপনি বলছেন এই খাতে দালালদের দৌরাত্ম্য কমাতে হবে এবং যাদের লাইসেন্স আছে তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অনেক ধন্যবাদ জনাব নাজমুল, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি বেশ কিছু বিষয় বলছিলেন আসলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি দর্শক, আলোচনা করছিলাম শ্রমবাজার নিয়ে। এই ছিল বাণিজ্য সংলাপের পুরোটা সময়। আমাদের চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল 1-এর সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্কগুলোতে।